শহরই করে। পশ্চিমবাংলাতেও আমরা দেখেছি মিছিল শহরে, মিছিল শহর। ত্রিপুরাতেও সে আমরা দেখতাম। এখন তো আমাদের মিছিল শহর হয় না। ইলেকশনের সময় ঠিক আছে, কিন্তু আগে সকাল বিকাল রাত্রে সবাইকে দিত। আমরা এই কাজটা করি না। ডিএ যারা সরকারি কর্মচারীরা আছেন, কোথা থেকে আমি ডিএ কোথায় গিয়ে গেছেন? 3% দিয়েছিল আমি যখন মুখ্যমন্ত্রী হওয়ার পরে। আমাদের সরকার আসার পর 3% দিয়েছিল, আজকে 35% আমরা ডিএ দিয়েছি। এর জন্য কাউকে বলতে আগে বলেও দিত ওরা যে আপনারা বেরোন, আপনারা কয়েকবার মানে বছরের পর বছর করুন, তারপর আমরা দিয়ে দিই। আমাদের ঘুরতে হয় না, আমাদের ফিল করি। আমরা চাচ্ছি যত ডিএ আছে সবকটা আমরা দিয়ে দিই। আমাদের একটা লিমিটেশন আছে, কিন্তু আস্তে আস্তে করে সেটা ফুলফিল করারও চেষ্টা করছি আমরা। আজকে পঞ্চায়েতের যদি কথা বলি, আমরা কোন স্তরে গেছি আজকে? সারা ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েতে আমাদের দুটো ডিস্ট্রিক্টে এত সুন্দর কাজ করেছে। এখানকার আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট, আরেকটা হচ্ছে গন্ডার আমাদের ধলাই জেলা। সেই জেলায় এত ভালো কাজ করে, এসপিরেশনাল ব্লক, এসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেখানে আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের সম্মানিত করেছে। কাজের কোনো বিকল্প হবে। আমি আজকে যখন এখানে আসছিলাম, তো মাননীয় বিধায়ক বাবু বলছিলেন যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি 3টে স্টেশন আধুনিকীকরণের জন্য, আপনারা সবাই জানেন প্রায় 93 করোড়ের উপরে, একটা আপনাদের এই কুমারঘাট, একটা ধর্মনগর, আর একটা উদয়পুর, সেটা ডেভেলপমেন্ট মানে ধীরে গতিতে হচ্ছে। তাই বললাম নিশ্চয়ই আজকে গিয়েই আমি এই কাজটার জন্য ইউনিয়ন মিনিস্টারের কাছে আমি আবার ফোন করবো। কারণ দিলে কেন হবে? আমি যেখানে যাই, কালকে আমি সিরিজ অফ আমি মিটিং করেছি সেন্ট্রাল লেভেলে, সেখানে বারবার বলছি কোনো জায়গার মধ্যে ঢিলে কোনো অবস্থায়। পতঞ্জলির যিনি জেনারেল সেক্রেটারি পতঞ্জলির, উনি এসেছিলেন কালকে। ওনাকে আমি বলেছি যে আপনি বলছিলেন যে একটা বিষয় আজকে এতদিন ধরে 6 মাস হয়ে গেল, সেটার মৌ হয়নি। আমি বললাম যে মৌ, আমি বললাম কেন দেরি হবে? আমরা গ্রাউন্ডিং করছি। তো সেই জায়গার মধ্যে মানে এই যে তদারকি করা, আবার পাশাপাশি সেটাও বলা যে তদারকি কেন করতে হবে, বলতে হবে কেন? কাজ কাজে যে যে ধরনের অ্যাটমসফিয়ার আমরা তৈরি করি। কারণ বহুদিনের এই 35 বছর, এর আগে 5 বছর, মাঝখানে 5 বছর, এসব মিলে যে ধরনের রাজনীতি এতদিন বা তার সরকার যেভাবে কাজ করতে, আমরা সেইভাবে চলতে চাই না। 2014 আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল? আমরা ভাবতাম যদি মানে সরকার গঠন করা মানে স্ক্যাম করা, এই তো ছিল। এবং এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা আপনারা ভুলে যাই। কিন্তু আমরা আমাদের মস্তিষ্কে কিন্তু মাঝে মাঝে এগুলো মনে রাখতে হবে যে আমাদের দেশের মধ্যে, আমাদের পার্লামেন্টে, বোম্বেতে, জম্মু এন্ড কাশ্মীরে, সব জায়গার মধ্যে আতঙ্কবাদের কি অবস্থা ছিল। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আজকে কোন জায়গায় আমরা গেছি। এবং অপারেশন সিন্দুর, এখানে মা ও বোনেরা আছেন। প্রধানমন্ত্রীজি কি নামটা দিয়েছেন? অপারেশন সিন্দুর। কেউ ভাবতে পারে নামের যে কত তাৎপর্যপূর্ণ, যে আমার মেয়েদের, তাদের যারা বিয়ে হয়নি 7 দিন 6 দিন, তারা গেছে, নিরীহ যারা মেয়েরা তাদের হাজবেন্ডদের নিয়ে ওখানে গেছে, তাদের কপালে সিঁদুর মুছে দিয়েছে। এর জন্য অপারেশন সিন্দুর নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। উনি কি বলেছেন? যে টেররিজম আর ট্রেড দুটো একসাথে চলতে পারে না। কি আমরা এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। পরমাণু নিয়ে ব্ল্যাকমেইল চলবে না, এবং সঠিক সময়ে যেভাবে আক্রমণ করেছে, এর আগে এয়ার স্ট্রাইক হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকও হয়েছে, কিন্তু আমরা আগে দেখতাম, শুনতাম, কিছুই হতো না। প্রধানমন্ত্রী যে যখনই বলছে যে টেররিজমকে নিয়ে আমরা কোন অবস্থায় আমরা জিরো টলারেন্স, এবং 9টা ঘাঁটি একদম প্রেসিশন ওয়েতে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে আমাদের এয়ারফোর্স বাহিনী। একদম যেখানে যা দরকার সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মানে ওনার নির্দেশে
এরপর তো কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। তো এই জায়গার মধ্যে আজকে একদিকে দেশকে শক্তিশালী করা, আবার কি বলছেন যে আমরা পাকিস্তানের যারা সোলজাররা আছেন তাদের বিরুদ্ধে নয়, আমরা পাকিস্তানের সাধারণ মানুষের জন্য না, যারা টেরোরিস্ট, আমাদের মেইন হচ্ছে টেরোরিস্টের এগেইনস্টে আমাদের কাজ করতে হবে। মানবতার শত্রু হচ্ছে টেরোরিস্ট। তো একদিকে দেশকে শক্তিশালী করা, আমরাও ত্রিপুরাতে এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি, আমাদের দেশ রাজ্যকে শক্তিশালী করতে হবে। আপনারা নিশ্চয়ই বহু জায়গায় আমি বারবার বলেছি, ত্রিপুরাতে আইন শৃঙ্খলার দিক দিয়ে যদি আমরা কথা বলি, নিচের দিক দিয়ে এখন ত্রিপুরা ল অ্যান্ড অর্ডারে তৃতীয় স্থানে রয়েছে বন্ধুগণ। তো সেই জায়গার মধ্যে আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে, এখানে যদি সুস্থির থাকে, তাহলেই ডেভেলপমেন্ট করা যাবে। প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা স্বাস্থ্যক্ষেত্রেই হোক, সেটা এগ্রিকালচারেই হোক, আমাদের সেটা স্পোর্টসের বিষয়ই হোক, সমস্ত জায়গায় আমরা কিন্তু সেই কাজটা আমরা করছি। এবং সেটা একমাত্র আমরা কেন করতে পারছি, যে আপনাদের সমর্থন আছে, এই সরকারের উপর সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না। তবু আমরা যে কথাটা বলছিলাম, রাজনীতির পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লিতে গিয়ে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে, ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে। এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে। এখানে আমি না বললে নাই হয় যে এখনো অনেকে চেষ্টা করছে যে এত ভালোভাবে এই সরকার চলছে, কিভাবে সরকারকে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা করছে। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকবে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু মানে আবার ওনাদের কাছে জানিয়ে দিচ্ছে। চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতি গেছে, এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে। আমরা চাই সবাইকে নিয়ে চলতে, কিন্তু কেউ যদি না চলতে চায় করবোটা কি? এবং এই রাজনীতি, চক্রবৃদ্ধি দেওয়ার রাজনীতি এবং গায়ের জোরের রাজনীতি, এগুলো চলবে না, কোনো অবস্থা মানা যাবে না। আজকে যখন আমি আসছিলাম ট্রেনে, আমাকে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি এত সিম্পলিসিটি কিভাবে, এত মানে কিভাবে সিম্পল থাকেন, এত সিম্পলিসিটি কেন? আমি বললাম আমরা তো সব মানুষ সাধারণ সিম্পল, আমরা বেসিক্যালি তো সাধারণ মানুষ, অসাধারণ হওয়ার দরকার নেই, সাধারণ থাকলেই ভালো, ডাউন টু আর্থ থাকলেই ভালো। তাহলে সাধারণ মানুষের সাথে আমাদের যে সূত্রটা সেটা থাকবে। মানুষ আমাদের সাথে আছে, মানুষের সাথে আমাদের থাকতে হবে। সময়ের কারণে হয়তো আমরা মাঝে মাঝে অনেক সময় দূরত্ব চলে আসে, সেটা থেকে দূর থাকতে গেলে সাধারণ থাকলেই ভালো, অসাধারণ হওয়ার দরকার নেই। কিন্তু এর অর্থই না যে সিম্পলিসিটি আছে, সিম্পল বলে যে যা খুশি বলবে আর সেটা মেনে নেব, সেটাও অন্তত ভারতীয় জনতা পার্টির সরকার কোনো অবস্থায় সেটা মানবে না। এবং আগামী দিন যেখানে যা দরকার কঠোরভাবে তার মোকাবিলা করা হবে। বন্ধুগণ, আজকে এখানে আমাদের মাননীয় বিধায়ক বলছিলেন, আমি গত পরশুদিন আমি বিহারে গিয়েছিলাম, সেখানে ওখানকার যে উপমুখ্যমন্ত্রী বিহারের আছেন, উনি নিমন্ত্রণ করেছিলেন, বারবার যেতেই হবে। নীতি আয়োগের বৈঠকে যখন গেছিলাম, উনি ত্রিপুরা ভবনে এসে আমাকে নিমন্ত্রণ করে গেছেন। তো বিহারে যাওয়ার পর আমি গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনা, যেটা প্রিন্স অফ ওয়েলস মেডিকেল কলেজ, তাদের একটা অঙ্গ, সেখানে আমি পড়াশোনা করেছি। সেখানে আমি যাওয়ার পর, ওই প্রোগ্রামের পরে আমি সেখানে যাওয়ার পর মানে এত সম্মান ওনারা করেছেন,
যে যেটা এখানে বলা সম্ভব হবে না, কিন্তু আমি যেটা ওখানে বলে এসেছি যে আপনাদের এখানে যে এখন ডেন্টাল কলেজের 40টা মতো সিট ছিল, আর আমি বললাম 707 মাসের মধ্যে আমি ত্রিপুরাতে একটা ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ করেছি। সেখানে অলরেডি আজকে 3rd ইয়ার 63 সিটস অলরেডি এখানে আমরা করতে পেরেছি। তো ওনারা অবাক হয়ে গেল যে কি করে এটা সম্ভব। আমি এটাও বলেছি আগামী দিনে আমাদের 3rd ব্যাচ চলছে, 4th ইয়ার শেষ হলে আমরা এমডিএস শুরু করব। এবং ত্রিপুরার সম্পর্কে আমি বললাম যে মাত্র 40 লক্ষ লোকের বাস সেখানে। আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের ত্রিপুরা ওয়ান অফ দ্য বেস্ট মানে স্টেট। এখানে আমাদের পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টের মধ্যে আমাদের 2nd হাইয়েস্ট। এখন আমাদের যদি স্টেট জিএসটি আমরা দেখি সেখানে আমরা 2nd হাইয়েস্ট আসামের পরে। তা আমরা সবাই মিলে চেষ্টা করছি, পরিশ্রম করছি। আমরা কোভিডের সময় আমরা দেখেছি, আমরা সমস্ত যারা সরকারি অফিসার থেকে আরম্ভ করে আপনারা সবাই মিলে আমাদের সমস্ত মানুষ আমাদের সাপোর্ট করেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে সাপোর্ট করেছে, আমরা মোকাবেলা করতে পারি। আমাদের এখানে যখন প্ল্যানারি সেশন হয় ত্রিপুরাতে, বলছিল নর্থ ইস্টে প্ল্যানারি সেশন হবে, আমরা এটাকে বললাম ঠিক আছে, উইল ডু ইট। প্ল্যানারি সেশনে 22nd যে প্ল্যানারি সেশন হয়েছিল, সমস্ত গভর্নররা এসেছেন, সমস্ত মুখ্যমন্ত্রীরা, এই অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন। যখন আমরা সেটা করলাম, আমার মনে আছে গভর্নর সাহেব কয়েকজন বললেন যে এখন থেকে যেন ত্রিপুরাতেই এই প্ল্যানারি সেশন আগের বারও যেন হয়। অর্থাৎ আমরা এত সুন্দরভাবে সেটা করতে পেরেছি। আর আতিথেয়তা তো আমাদের সবাই জানেন যে আমরা কিরকম আতিথেয়তা করি, এটা আমাদের ইনবর্ন ক্যারেক্টার। তো আমাদের মধ্যে যে মিউজিক আমাদের ভিতরে আছে, সেই মিউজিককে বের করা, আমরা সবাই আনন্দে থাকবো এবং একজন আরেকজনের প্রতি সম্মান দেব। কিন্তু কেউ যদি অসম্মান করে, তারও একটা লিমিটেশন থাকবে, তাহলে তার প্রত্যুত্তরে যা করা হয় সেটা পাকিস্তানের বেলায় মাননীয় প্রধানমন্ত্রী যেটা দেখিয়েছে, আমরাও কিন্তু কোনো অবস্থায় সেভাবে ছাড় দেব না, আমরাও সেটাই করি। আমরা চাই এখানে একটা সুস্থ পরিবেশ একটা ঘটক, সুস্থ পরিবেশের মধ্যে আমরা বাঁচি, ঘোলা জলে কেউ যেন মাছ না ধরে। ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপমেন্ট হচ্ছে এখানে, রাস্তাঘাট ঠিক আছে। এখানে NHITCL এর কিছু 208 যে ন্যাশনাল হাইওয়ে আছে, আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ের মধ্যে প্রচুর। আমি নিজে গেছি ওখানে দেখতে, নিজে গিয়ে আধিকারিকদের আমি ডাকলাম, আমি নিজে ইউনিয়ন মিনিস্টার গডকরিজিকে ফোন করলাম, উনি বললেন যে আমি সাসপেন্ড করে দেন, চিন্তা মত করে। তো আমাদের তো একটাই খুব সুবিধা, এই ডাবল ইঞ্জিন সরকারের একটা সুবিধা আছে, কৈলাসহরের আমাদের এয়ারপোর্ট 18 থেকে 19 সিটারের এয়ারপোর্ট শুরু হচ্ছে এখানে। এবং বাকি যে দুটো কমলপুর যেটা আছে, খোয়াই যেটা আছে, সেটাকেও কিভাবে ইউটিলাইজ করা যায় অন্যভাবে হতে পারে। সেখানে আমাদের যারা এয়ারক্রাফটে যারা কাজ করতে চায়, অনেকে সেখানে পাইলট হতে চায়, তাদেরও সেখানে হওয়া যায়। ভাবলে এবং করতে খুব বেশি একটা সময় না, ভাবো আর এটা ইমপ্লিমেন্টেশন করার ট্রাই করো। এত বড় জায়গা নষ্ট হচ্ছে, তো সেই চিন্তা ভাবনাও আছে। এবার কি এই কথাগুলো আমরা বলবো এখানে? তো সেখান থেকে যখন আমাকে বলা হলো যে রাস্তা তো হয়েছে ঠিকই, কিন্তু জলস্তর এত উপরে যে কারণে রাস্তাটা ঠিক যাবে। আমি বললাম যে ডিপিআর তৈরি করার আগে আপনারা দেখেননি সেটা। তো এর মধ্যে বলছে কাজ শুরু হয়েছে। কালকেও যখন আমরা আগামী দিনে বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের সরকার, দেখুন সবসময় আমরা মানে সতর্ক থাকি। গত বছরের যে এত বিভীষিকাময় যে বন্যা পরিস্থিতি হয়েছে, এর আগে তো হয়নি। তা আমি সমস্ত আধিকারিকদের আমি এই কথাটাই বললাম যে এটা একটা বেঞ্চমার্ক, এর উপর ভিত্তি করে আপনারা যেখানে মানে এই যে বন্যার হওয়ার যে প্রবণতা যা এলাকাগুলো আছে সেগুলোকে আপনারা চিহ্নিত করুন। আমাকে একটু আগে মহোদয় বললেন যে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে নদীর ভাঙন। আমি বলি যে অলরেডি নদীর ভাঙন নেই, আমি স্পেশালি মিটিং করেছি, শুধু এখানে না আরো কয়েক জায়গায়। তো কাজ করার ইচ্ছা আছে, মানুষকে বোঝার চেষ্টা করার এটা সবসময় থাকবে, এবং কোন না হবে না, সবকিছুই হয় পজিটিভ। যেহেতু পজিটিভিটি আছে আমাদের, হবে সবকটা।
আজকে এখানে 250 কোটি টাকার বলেছে, অলরেডি করেছে। এই গত এই যে জানুয়ারি থেকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, শুধু জানুয়ারি থেকে এখন অব্দি আমরা যে কাজগুলো করেছি, মানে কতগুলো কাজ আমরা করেছি, যদি পুরোটা আমি বলি এখানে শেষ হবে না। প্রচুর কাজ আমরা এর মধ্যে করেছি। তো তাতে করে প্রায় 578 কোটি টাকা জানুয়ারি থেকে মানে মে পর্যন্ত 578 কোটি টাকার কাজ অলরেডি, আপনারা ভাবুন, আমরা ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ডেভেলপ করেছি সেখানে। এখানে যদি আমি বলি যে এই কতটা দিন আমি কত জায়গায় আমি গেছি, শেষ করা যাবে না। এখানে এত কাজ আমরা করেছি। এখানে 12ই ফেব্রুয়ারি পশ্চিম জেলার জিরানি আর পরিবহন দপ্তরের 6টি উন্নয়নমূলক কাজ আমরা করেছি। এখানে 17ই জানুয়ারি 2025-এ বিলোনিয়ার মহকুমা হাসপাতালের নতুন ভবন, নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। 20শে জানুয়ারি 2025-এ সিপাহীজলায় 122 কোটি টাকা ব্যয়ে আপনারা পিএমডি বাইনে সেখানে যে আমাদের মাদকা সত্য যে বিল্ডিং, সেখানে আমরা তারও ভূমি পূজন হয়েছে। 12ই ফেব্রুয়ারি আমরা যেটা জিরানিয়া পরিবহন দপ্তরের 6টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সিপাহীজলা আমরা যারা অনেকের আছে লিমস তৈরি করার, নর্থ ইস্টের যে প্রথম এখানে লিমস তৈরি করার একটা এলএমকো, সেখানে আমরা প্রচুর কাজ আমরা এখানে করেছি। প্রতিনিয়ত আমাকে তো বহু জায়গা থেকে এখানে আপনাদের বিধায়ক এবং আমাদের মাননীয় মন্ত্রী ম্যাডাম প্রায় আমাকে বলেন যে আমরা কবে আসবেন, আমাদের এখানে এতগুলো তৈরি হয়ে আছে প্রকল্প, আপনি তাড়াতাড়ি আসেন। সমস্ত ত্রিপুরাতে এত কাজ হচ্ছে, সময় দিতে পারি না, যখন সময় হয়। আদারওয়াইজ তো এখানে তো এখন তো এরকম যে সুবিধা হয়ে গেছে অ্যাডভান্সমেন্টের কারণে, আমি জানি না আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন শুরু হবে, প্রযুক্তি এত ডেভেলপ করেছে যে এখানে বসে মনে হবে যে আপনি এখানে বুঝে দেখছেন, এরকম হবে আগামী দিনে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইন 5G আমি অলরেডি একটা বক্তব্য আমি রেখেছিলাম এবার দিল্লিতে আমাদের সামিটে নর্থ ইস্টে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এক জায়গায় গেছে প্রযুক্তি, যে স্বাস্থ্য ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি, এখন স্টুডেন্ট মনে করবে যে সে ওটির ভিতর ঢুকে মানে পেশেন্টের অপারেশনটা হচ্ছে সে দেখতে পাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আজকে আমাদের কৃষকদের যে মানে তাদের যে কৃষি জমি, সেখানে কখন বৃষ্টি আসবে, সেখানে পোকামাকড় কি সেখানে ধরবে, আগের থেকে ইনফরমেশন দিয়ে দেবে। তো এত এত ডেভেলপ করে গেছে। এখন আমরা ওইভাবে বসে থাকলে হবে না যে লাঙ্গল দিয়ে মানে চাষ করবে, সেই যুগ চলে গেছে। এখন বীজ থেকে বাজার, মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন, বীজের মধ্যে আমাদের সবকিছু লুকায়িত আছে, সেইগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। কৃষিদের বিষয়ে বলুন, যে কোনো বিষয়ে আজকে এমন ভাবে আমাদের প্রযুক্তি ঢুকে গেছে যে ভারতবর্ষ আজকে 4th পজিশনে অর্থনৈতিক দিক দিয়ে ভারত চলে গেছে। কোথায় ছিল 11, পঞ্চম 4th। আজকে যে কারণে ভারতবর্ষকে নিয়ে চিন্তিত আছে সারা পৃথিবী, যে এত তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাচ্ছে। তো নাইবার সিং যে একটা কথা আছে, কেউ যদি ভালো হয় আমি এর জন্য খুব অখুশি, আপনার ভালোতে আমি অখুশি, আর আপনার খারাপে আমি খুশি। এই যে একটা মাইন্ডসেট বহু লোকের আছে। প্রধানমন্ত্রীজি বলছেন আমি এই লাইনেই যাব, আমি শুধু বলবো যে আমাদের সেলফ রেসপেক্ট আছে। আমরা প্রতিটা মানুষ আমরা সেলফ রিলায়েন্সের দিকে আমি যাচ্ছি। আমরা আজকে এখানে 91,000-এর উপরে মানে আমাদের লাখপতি দিদি ত্রিপুরাতে হয়েছে। এতগুলো এখানে আমার বোনেরা আছেন, মেয়েরা আছেন। এখানে এসএসজি গ্রুপ আগে কটা ছিল? 5 থেকে 6,000 গ্রুপ, আর আজকে এখানে কত? প্রায় 56,000 গ্রুপ হয়ে গেছে ত্রিপুরাতে। আমরা 700 কোটি টাকার উপরে ওনাদেরকে আমরা রিভলভিং ফান্ড আমরা ব্যবস্থা করেছি। কত বলবো, সব দিকে যে বিষয়ে আপনারা কথা বলুন, সব দিকে আমরা ট্রাই করছি যে ত্রিপুরার উন্নয়ন 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 মান উন্নয়ন সব দিক দিয়ে আমাদের এই চেষ্টা করতে হবে। আমি আজকে অত্যন্ত খুশি যে এখানে এসে এই যে 5টি প্রকল্পের যে এখানে ফাউন্ডেশন লে করলাম, এবং যে 10টি প্রকল্পের যে উদ্বোধন করলাম, সেগুলো নিশ্চয়ই আপনাদের কাজে আসবে, সেগুলো চলবে। দ্য শো মাস্ট গো অন, এগুলো চলবে, করবো আগামী দিন। যেটা বিধায়ক মহোদয় বলেছেন যে এখন তো বাই দিস টাইম উনি বলছেন প্রায় 300 কোটি হতে পারে, আরো বেশিও হতে পারে আগামী দিন। কোথায় গিয়ে স্কাই ইজ দ্য লিমিট।
আমরা মানুষের জন্য কাজ করব। আমাদের কৃষকরা যারা আছেন তাদের জন্য আমরা কাজ করছি, স্টুডেন্টদের জন্য আমরা কাজ করছি, যারা সরকারি কাজ করছেন তাদের জন্য আমরা কাজ করছি। কিছুদিন আগে চাকরি নেই ইত্যাদি নিয়ে কত হয়েছে। আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত প্রায় 19,000-এর উপরে আমরা সরকারি চাকরি আমরা এই ত্রিপুরা সরকার দিয়েছে, এবং যেখানে কোনো চ্যালেঞ্জও নেই, স্বচ্ছতার সাথে আমরা কিন্তু সেই চাকরিগুলো দিচ্ছি। প্রায় আমাদের যে অন্যান্য যে চাকরিগুলো প্রায় 5,000-এর উপরে আমরা চাকরি আমরা দিয়েছি, যেগুলো সরকারি চাকরি না কিন্তু অন্যভাবে আমরা দিয়েছি। তো সব জায়গায় আমরা চাইছি যে স্কুল কলেজের টিচারদের একটু স্বল্পতা রয়েছে। কিছুদিন আগেও আমরা স্কুলের প্রায় 222 জনের মতো আমরা চাকরি দিয়েছি স্কুল টিচার। তো এইভাবে পুলিশদের আমরা প্রায় 900-র উপরে আমরা পুলিশদের চাকরি আমরা কিছুদিন আগে দিয়েছি, আরো চাকরি এর মধ্যে আমরা দেবো। তো একদিকে চাকরি, আর একদিক দিয়ে যে সেলফ রিলায়েন্সের কারণে এমএসএমইর মধ্যে মাধ্যমে এখানে মাননীয় আমাদের মিনিস্টার মহোদয় এখানে আছেন, উনি জানেন যে এমএসএমইর মধ্যে আমরা স্মল যেটা আছে সেখানে প্রায় 2.1 লাখ এন্টারপ্রেনার আমরা অলরেডি ত্রিপুরাতে ডেভেলপ করেছি। শুধু তাই নয়, এখানে একদিকে চাকরি আবার এন্টারপ্রেনার হওয়ার সুযোগ আমরা ব্যবস্থা করছি। আমরা সব দিকে মানুষকে নিয়ে যাতে তারা সুখে থাকতে পারে, আনন্দে থাকতে পারে, এবং ত্রিপুরাকে একটা দৃষ্টান্তমূলক কিভাবে একটা রাজ্য চালাতে হয় সেইভাবে আমরা আগামী দিন আমরা চলতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মূল্যবান বক্তব্যের জন্য সকলের পক্ষ থেকে সম্মিলিত শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। উদ্বোধনী সমারোহের এই পর্বে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। এবারে সকলকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন এডিএম এন্ড কালেক্টর সোনাইমুড়ি ডিস্ট্রিক্ট প্রায়োরিটি প্রজেক্ট শ্রী অর্ঘ